ডিয়ার স্টুডেন্ট, ইউটিউবে আজকে আমার প্রথম ভিডিও। আমি আইসিএসসি বোর্ডের 9-10-এর যত গল্প আর কবিতা আছে সমস্তই পড়াবো, আলোচনা করব। আজকে আমি তোমাদের সংকলিতা বই থেকে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা অসহযোগী গল্পটি আলোচনা করব। অসহযোগী কিন্তু গত বছর বা তার আগের বছরেও আসেনি, তাই এটি এবছরের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ গল্প, খুবই সহজ। আর প্রথমেই বলে রাখি যে এই গল্পটা যখনই কোনো গল্প বা কবিতা তোমরা পড়বে তখনই কিন্তু টেক্সট তোমরা ভালো করে পড়বে। টেক্সট ভালো করে না পড়লে তোমরা সব প্রশ্নের উত্তর কিন্তু ঠিক করে দিতে পারবে না। প্রশ্ন উত্তরে বই থেকে প্রশ্ন উত্তর পড়লেও যদি এখন যেরকম প্রশ্ন উত্তর আসছে, কোয়েশ্চেন যেরকম হচ্ছে, গত বছরের আমরা যদি প্রশ্নপত্রটা দেখবো কিন্তু যে নানা জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে লাইন তুলে দিতে পারে, এবং তাই জন্য আমাদের টেক্সটটা খুব ভালো করে পড়তে হবে যাতে যে কোনো প্রশ্নের উত্তর আমরা নিজেদের মতো করে লিখতে পারি। প্রথমে যেটা বলবো, মানিক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় দেব। প্রথমে লেখক পরিচিতি আছে বইয়ের প্রথমে, আর এই লেখক পরিচিতি থেকে কিন্তু দু একটা কোয়েশ্চেন আসে, গত বছরও এসেছিল, যদি আমরা লক্ষ্য করি যে দু একটা কোয়েশ্চেন কিন্তু দিয়ে দেয়। আর যেটুকু বইতে আছে সেটুকু পড়লেই হবে, এর বাইরে পড়ার কোনো দরকার নেই। আর আমি লেখক পরিচিতিটা বলছি, যেগুলো খুব দরকারি সেগুলো আমি বলবো আন্ডারলাইন করতে, সেগুলো একটু আন্ডারলাইন করে রাখবে, যাতে যখন আবার তোমরা পড়তে যাবে গল্পটা, তখন যাতে চোখে চট করে আমাদের পড়ে। চোখে চট করে পড়ে বলতে বোঝাচ্ছি যে পুরো গল্পটা যাতে আমাদের পড়তে না হয়, যাতে আমাদের ওই লাইনগুলোর ওপর আমরা ফোকাস করতে পারি। লাইনগুলো পড়ে আমরা কিন্তু আগে কি ঘটনা ঘটেছে বা তার পরে কি ঘটনা ঘটেছে সেগুলো আমাদের মনে পড়বে, তাই সেই লাইনগুলো শুধু দেখলেই হবে। লেখক পরিচিতি দিয়ে শুরু করি। 1908 সালের 19শে মে ঝাড়খণ্ডের দুমকা শহরে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়। তার প্রকৃত নাম ছিল প্রবোধ কুমার। এই যে জন্ম মৃত্যু, লেখকের জন্ম মৃত্যু বা তার প্রকৃত নাম, এবং তিনি যদি কোনো উল্লেখযোগ্য কোনো গল্প কিছু লিখে থাকেন সেগুলো, বা তিনি যদি কোনো উপাধি পেয়ে থাকেন বা পুরস্কার পেয়ে থাকেন, সেগুলো কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে। 1908 সালের 19শে মে ঝাড়খণ্ডের দুমকা শহরে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর প্রকৃত নাম কি ছিল? প্রবোধ কুমার। তার আসল নাম প্রবোধ কুমার, যদিও তিনি এখানে বলেছে যে তিনি অবশ্য ডাকনামেই পরিচিত ছিলেন বেশি, মানিক বলেই সবাই তাকে চিনত, কিন্তু তার প্রকৃত নাম ছিল প্রবোধ কুমার, এটাও আন্ডারলাইন করতে হবে। পিতার বদলির চাকরির সূত্রে তার শৈশব কৈশোরের দিনগুলি বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন শহরে কেটেছে। 1928 সালে বাঁকুড়ার ওয়েসলিয়ান মিশন থেকে আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজ। তার বিষয় ছিল গণিত। কলেজ ক্যান্টিনে একদিন আড্ডা দিতে দিতে বন্ধুর সঙ্গে বাজি ধরে তার লেখা গল্প অতসী মামি বিচিত্রা পত্রিকায় ছাপানোর জন্য পাঠিয়েছিলেন। এখানে আমরা দেখছি তিনি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, তিনি কিন্তু গণিত নিয়ে পড়াশোনা করছিলেন। আমরা সাধারণত জানি যে সাহিত্য, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা সাধারণত সাহিত্য ব্যাপারে অত মাথা ঘামায় না, কিন্তু এখানে আমরা অন্যরকম দেখলাম যে তিনি একদিন বন্ধুদের সাথে ক্যান্টিনে বসে গল্প করছিলেন, আর করতে করতে তিনি বন্ধুদের সঙ্গে বাজি ধরলেন যে তিনি একটি গল্প লিখবেন, এবং অতসী মামি বলে যে গল্পটি তিনি লিখেছিলেন সেটা তার প্রথম গল্প, সেটা বিচিত্রা পত্রিকায় ছাপানো হয়েছিল, এবং এটি খুব বিখ্যাত একটি গল্প। তো তোমরা এটা আন্ডারলাইন করবে, অতসী মামি গল্পটা আর বিচিত্রা পত্রিকায় ছাপানো হয়েছিল। পাঠানোর 4 মাস পর গল্পটি প্রকাশিত হয়। গল্পটি বিশেষ জনপ্রিয়তা অর্জন করে। তার কয়েকটি উল্লেখযোগ্য রচনা দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে প্রতিবিম্ব, অমৃতস্বপুত্রা, হলুদ নদী, সবুজ বন, পুতুল নাচের ইতিকথা, চতুষ্কোণ প্রভৃতি। এখানে দুটো মনে রাখলেই হবে, দুটো বেশি আর আসে না, তবু যেগুলো সহজ বলে মনে হবে সেগুলো মনে রাখবে। প্রতিবিম্ব, অমৃতস্বপুত্রা, হলুদ নদী, সবুজ বন, পুতুল নাচের ইতিকথা, চতুষ্কোণ, এখানে কয়েকটা নাম দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে বলে রাখি যে পদ্মা নদীর মাঝে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা উল্লেখযোগ্য উপন্যাস।
1956 সালে দীর্ঘ রোগ ভোগের পর 3রা ডিসেম্বর তার মৃত্যু হয়। এই গেল লেখক পরিচিত। এবং যেগুলো আমি বললাম আন্ডারলাইন করতে, সেগুলো নিশ্চয়ই করেছো। আর এগুলো এই ধরনের কোয়েশ্চেনই আসবে, এর বাইরে সাধারণত আসে না। তারপরই বলি যে অসহযোগী গল্পের প্রেক্ষাপট। এই গল্পের প্রেক্ষাপট হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রেক্ষাপট বলতে যে গল্পটা মানে পারিপার্শ্বিক অবস্থাকে কেন্দ্র করে যখন গল্পটা রচিত হয়েছে সেটা হচ্ছে প্রেক্ষাপট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে গল্পটা রচিত। সেই সময় কি হচ্ছিল, জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছিল। আর সেই সময় কি মানে কেউ তখন আর কোন রকম ন্যায় নীতির ধার ধারছিল না। যে যেভাবে পারছিল নিজেরা উপায় করছিল, মুনাফা লাভ করছিল। তো এই ধরনের কিছু মানুষের চিত্র আমরা এখানে পাবো। আমি গল্পটা আবার শুরু করব। আমি এক একটা অনুচ্ছেদ পড়ব এবং বোঝাবো, আর যেগুলো আন্ডারলাইন করতে বলবো সেগুলো কিন্তু তোমরা আন্ডারলাইন করবে, মানে সেই সব জায়গা থেকে আসতে পারে কোয়েশ্চেন। রমেনের বাবা হর্ষনাথ ধনেশগঞ্জের মস্ত আড়তদার। এখানে বলে রাখি যে দুটো কেন্দ্রীয় চরিত্র, পিতা হর্ষনাথ আর পুত্র রমেন। এই দুটো নাম কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, যে পিতা হর্ষনাথ আর পুত্র রমেন। আর আরেকটা কথা যেটা হচ্ছে বানানের দিকে তোমরা একটুখানি নজর দেবে, কারণ বানান কাটা গেলে কিন্তু অনেক সময় মার্কসটা কম হয়। আর লেখার ব্যাপারে খুব যে প্রশ্ন উত্তর লেখার সময় যে খুব একটা দুর্বোধ্য ভাষায় লিখতে হবে বা খুব একটা কঠিন ভাষায় আমাকে লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। নিজেরা নিজেদের মতো করে লিখবে, যতটুকুনি বুঝেছো সেইভাবে লিখবে। যারা বাংলায় ভালো তারা কিছু ভালো ভালো শব্দ দিতেই পারো, লিখতেই পারো, কিন্তু যাদের কাছে মানে বিষয়টা, যাদের কাছে এই সাবজেক্টটা, এই বাংলা বিষয়টা একটু শক্ত বলে মনে হয়, তারা নিজেদের মতন করে সহজ ভাষায় লিখবে। তোমার প্রশ্নের উত্তর যদি একদম সঠিক হয় তাহলে কিন্তু ভালো মার্কস তুমি পাবে। রমেনের বাবা হর্ষনাথ ধনেশগঞ্জের মস্ত আড়তদার। ধনেশগঞ্জ জায়গাটার নাম ধনেশগঞ্জ, এটা কিন্তু মনে রাখতে হবে। আমি বানানের কথা বারবার বলছি কারণ হর্ষনাথ কোন স আর ধনেশে কোন স সেটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। রমেনের বাবা হর্ষনাথ ধনেশগঞ্জের মস্ত আড়তদার। বছরখানেক আগে রমেনকে সে তার পিস্তুত ভগ্নিপতি সূর্যপদের কাছে পাঠিয়ে দিয়েছিল, ছেলেটাকে একটু শান্তশিষ্ট ভদ্র বানাবার আশায়। রমেন একেবারে মারাত্মক রকম দুরন্ত হয়ে উঠেছিল, কিছুতেই সে তার সঙ্গে এঁচে উঠতে পারছিল না। 2-3 বার কোর্টে পর্যন্ত তাকে দৌড়তে হয়েছিল ছেলের জন্য। শেষে রমেন যখন একদিন ম্যাজিস্ট্রেট মিস্টার বসুর ছেলেকে মেরে রক্তারক্তি করে দিল, তখন সে পরিষ্কার বুঝতে পারল যে এ ছেলেকে সামলে চলা তার সামর্থ্য নয়। এ ছেলে তার সর্বনাশ করবে। যুদ্ধের বাজারে কত ভাবে কত কামাচ্ছে, ম্যাজিস্ট্রেট সাহেবকে চটালে রক্ষা আছে? রমেনের বাবা হর্ষনাথ ধনেশগঞ্জের মস্ত আড়তদার ছিলেন। আড়তদার বলতে আমরা যা বোঝাই, আড়তদার বলতে আমরা কি বুঝি, যারা গোলায় প্রচুর মাল মজুত করে রাখে এবং সুযোগ মতন কি করে সেগুলো প্রচুর দামে বিক্রি করে, তো সেগুলো তাকে আমরা আড়তদার বলি। এখানে বলছে যে বছর খানেক আগে রমেনকে সে তার পিস্তুত ভগ্নিপতি সূর্যপদর কাছে পাঠিয়ে দিয়েছিল। কার কাছে পাঠিয়ে দিয়েছিল রমেনকে? না, তার হর্ষনাথের পিস্তুত ভগ্নিপতি। ভগ্নিপতি হচ্ছে বোনের যে স্বামী, তাকে বলা হয় ভগ্নিপতি। তার নাম কি? সূর্যপদ। সূর্যপদর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল কারণ ছেলেটাকে একটু শান্তশিষ্ট ভদ্র বানাবার জন্য। রমেন কিরকম ছিল? রমেন মারাত্মক রকম দুরন্ত ছিল, যার সঙ্গে হর্ষনাথ কিছুতেই এটে উঠতে পারছিলেন না। এমন পর্যন্ত হয়েছিল তাকে 2-3 বার কোর্টে দৌড়তে হয়েছিল এই ছেলের জন্য। শেষে রমেন কি করলো, একদিন ম্যাজিস্ট্রেট মিস্টার বসুর ছেলেকে এমন মারলো যে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে দিল। তখন কিন্তু হর্ষনাথ পরিষ্কার বুঝতে পারলো যে এই ছেলেকে সামলানো তার ক্ষমতার মধ্যে নেই। তাই তিনি তখন ঠিক করলেন যে তার পিস্তুত ভগ্নিপতির কাছে তিনি তাকে পাঠিয়ে দেবেন। আর এ ছেলে তার সর্বনাশ করবে, যে পরবর্তীকালে হয়তো তার এ ছেলের জন্য সর্বনাশ হতে পারে। যুদ্ধের বাজারে কত ভাবে কত কামাচ্ছে, ম্যাজিস্ট্রেট সাহেবকে চটালে রক্ষা আছে? তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এবং সেই সময় যদি ম্যাজিস্ট্রেট সাহেব রেগে যান
তাহলে তো তার যে মুনাফা লাভ হচ্ছে নানা দিক থেকে সেগুলো বন্ধ হয়ে যাবে। সেজন্য তার নিজের স্বার্থের জন্য তিনি রমেনকে সূর্যপদর কাছে পাঠিয়ে দেন। দামি দামি ভেট নিয়ে সে শটান গিয়ে হাজির হলো একেবারে ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়িতে। রমেনের বাবা কি করলো, দামি দামি ভেট মানে উপহার নিয়ে ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়ি চলে গেল। মার খাওয়া ছেলেটির জন্য উপহার রইল 200 টাকা। যাকে মেরেছিল রমেন, যার রক্তপাত ঘটিয়ে দিয়েছিল, তার জন্য হর্ষনাথ তখনকার দিনে 200 টাকার উপহার নিয়ে গেছে। মানে কত দামি উপহার নিয়ে গেছে। লুটিয়ে পড়লো মিসেস বসুর পায়ের তলে, মানে তিনি ক্ষমা চাইলেন আর কি, পায়ে লুটিয়ে পড়লেন। প্রার্থনা করলো রমেনের নিস্তার, যেন রমেনকে ছেড়ে দেওয়া হয়, কোনো রকম কোর্ট কাছারি না হয়, সেজন্য তিনি অনুরোধ করলেন। ছেলের সম্বন্ধে কি ব্যবস্থা করবে আগেই ভেবে ঠিক করে ফেলেছিল। রমেনের বাবা কিন্তু মানে হর্ষনাথ যখন ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়িতে গেছিল তার আগে কিন্তু তিনি ঠিক করে ফেলেছিলেন যে তিনি কি বলবেন। তাই বিনা দ্বিধায় জানিয়ে দিল যে ভয় পেয়ে রমেন কোথায় পালিয়ে গেছে। তিনি মিছিমিছি বানিয়ে বললেন যে ভয়ে রমেন পালিয়ে গেছে, মেরেছে বলে, তাই ফিরে এলে তাকে খুঁটিতে বেঁধে তিনি চাপকে লাল করে দেবেন। সেদিনই রমেনকে নিয়ে সে কলকাতা রওনা হয়ে গেল ছেলেকে সূর্যপদ জিম্মা করে দেবার জন্য। সেদিনই কি করলেন পিতা হর্ষনাথ, রমেনকে নিয়ে কলকাতা চলে গেল। কোথায় না, ছেলেকে সূর্যপদর কাছে জিম্মা করে দেওয়ার জন্য, তার কাছে রেখে আসার জন্য। রমেনের মা একটু আপত্তি করেছিল, উনি স্বদেশী টদেশী করেন শুনেছি, খোকাকে আবার না বিগড়ে দেন। রমেনের মা শুনেছিলেন যে সূর্যপদ স্বদেশী করে, এবং যারা স্বদেশী করে সবারই ধারণা ছিল তখন যারা স্বদেশী করে তারা সবাই জেলে যায়, কারণ তারা স্বাধীনতা চায়, তারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছে এবং তাদের তো ইংরেজরা জেলে ভর্তি করবেই, জেলে পুরে দেবেই। তাই জন্য রমেনের মা একটু আপত্তি করেছিল। হর্ষনাথ বলেছিল স্বদেশীরা ছাই, জেলে যেত না স্বদেশী করলে। তার মানে তারা বিশ্বাস করতো যে স্বদেশীরা তো জেলে যায়, সুতরাং সূর্যপদ যখন জেলে যায়নি তখন সে স্বদেশী করেনি। হর্ষনাথ সে কথা মানতে চাইল না যে সূর্যপদ স্বদেশী করে। ওসব টাকা উপায়ের ফিকির, মানে ওসব টাকা উপায় করার জন্য একটা মতলব। ছেলেদের নিয়ে দল দল সমিতি টমিতি করে চাঁদা তুলবার জন্য। মাস্টারিতে কি কারো পেট চলে? সূর্যপদ ধারণা ছিল যে মাস্টারিতে তো কারোর পেট চলে না, কারণ তখনকার দিনে মাস্টারদের খুব কম মাইনে ছিল। তো সেই জন্যই সে ছেলেদের নিয়ে দল দল করেছে, একটা সমিতি করে চাঁদা তোলার জন্য এইসব করে, স্বদেশী নামে এইসব করে। শহরতলিতে সূর্যপদর বাড়ি। এক রাত্রি বেশি হর্ষনাথ থাকতে পারে। হর্ষনাথ সেখানে থাকলেন না, তার কত কাজ ধনেশগঞ্জে, কারণ তিনি তো আড়তদার, তার প্রচুর কাজ, তিনি থাকলেন না। সূর্যপদকে সব জানিয়ে অনুরোধ করেছিল ছেলেটাকে তোমায় মানুষ করে দিতে হবে ভাই, শুধরে দিতে হবে। তিনি কি বলে এলেন সূর্যপদকে? সূর্যপদকে বললেন যে তোমাকে কিন্তু আমার ছেলেকে মানুষ করে দিতে হবে। সে যেরকম দুরন্ত বদমাইশ টাইপের ছেলে, তাকে কিন্তু তোমার সংশোধন করে দিতে হবে। শুধরে দিতে হবে মানে সংশোধন করে দিতে হবে, তোমাকে অন্যরকম করে দিতে হবে, ভালো করে দিতে হবে। সূর্যপদ হেসে বলেছিল দেব, ছেলেকে তোমার মানুষ করে দেব। এই ছেলেকে তোমার মানুষ করে দেব, এখানে একটা আন্ডারলাইন করবে, মানুষ করে দেব। সূর্যপদ কিন্তু বলেছিলেন তাকে মানুষ করে দেব। এই মানুষ করে দেবার কিন্তু অনেক রকম অর্থ আছে। সূর্যপদ খুব ভালো মানুষ এবং তিনি চেয়েছিলেন যে সে মানুষের মতো মানুষ হোক। আর হর্ষনাথও কি সেই চেয়েছিলেন যে তার ছেলে মানুষ হোক। সেটা আমরা পরবর্তী গল্প যখন যাব তখন দেখতে পাবো যে হর্ষনাথ কি ভেবেছিলেন এবং কি চেয়েছিলেন। একটা শর্ত করেছিল সূর্যপদ যে 1 বছরের মধ্যে রমেনকে ধনেশগঞ্জে নেওয়া চলবে না, আর সোজাসুজি রমেনকে টাকা পাঠানো চলবে না। হর্ষনাথ রাজি হয়ে ফিরে গিয়েছিল। সূর্যপদ কিন্তু শর্ত করেছিল, কি শর্ত না, যে 1 বছরের মধ্যে রমেনকে ধনেশগঞ্জে নিয়ে যাওয়া যাবে না, আর রমেনকে কিন্তু টাকা পাঠানো যাবে না, কারণ রমেন তো ছোট, তাকে টাকা পাঠানোটা ঠিক হবে না তার। হর্ষনাথ এই শর্তে রাজি হয়ে গেল। রমেনের খরচের জন্য 50 টাকা দিতে চাইলে সূর্যপদ মোটে 25 টাকা দিচ্ছিল। রমেনের জন্য হর্ষনাথ কত টাকা দিতে চাইল? 50 টাকা। কিন্তু সূর্যপদ নিলেন না, তিনি নিলেন 25 টাকা। তিনি কি বললেন? বলছিল আমি গরিব মাস্টার, তোমার ছেলের খরচ চালাবার ক্ষমতা আমার নেই,
কিন্তু 25 টাকার বেশি খরচও লাগবে না। তিনি তো গরিব মাস্টার, সেই হর্ষনাথের ছেলের মতন, বড় লোকের ছেলের খরচ চালাবার মতন সত্যিই তার সাধ্য ছিল না। কিন্তু তার মনে হয়েছিল, মানে সূর্যপদর মনে হয়েছিল যে রমেনের জন্য 25 টাকাই যথেষ্ট, তার বেশি ওর দরকার। পরের মাসে হর্ষনাথ 50 টাকা পাঠিয়েছিল, কিন্তু সূর্যপদের কথা কিন্তু হর্ষনাথ শুনলো না। তিনি কি করলে যে পাঠিয়ে দিল 50 টাকা। কয়েকদিন পরে 25 টাকা ফেরত আসে। খুশি হয়ে রমেনের মাকে বলেছিল, না, লোকটি সত্যি ভালো, ছেলেটাকে সূর্য দিতে পারবে বলে মনে হয়। হর্ষনাথ কিন্তু খুশি হলো যে 25 টাকা ফেরত এসেছে। যে তখন মনে হলো যে সূর্যপদ কিন্তু সত্যি সৎ মানুষ, কারণ সে 25 টাকা বলেছিল, 25 টাকায় নিয়েছে, সে 50 টাকা কিন্তু নেয়নি। নিতেও তো পারতো, কিন্তু সে নেয়। 1 বছর পরে পুজোর ছুটিতে রমেন বাড়ি এল। পরের বছর পুজোর ছুটিতে রমেন বাড়ি এল। তার পরিবর্তন দেখে প্রথম কদিন হর্ষনাথ পরম খুশি, যেমন চেহারায়, কথায়, ব্যবহারে। প্রথম দিন যখন দেখলেন হর্ষনাথ, তাকে দেখে, মানে রমেনকে দেখে খুব খুশি হলেন। তার একটা আমূল পরিবর্তন এসেছে। কিরকম পরিবর্তন? তেমনই সে শান্ত শিষ্ট ভদ্র হয়ে এসেছে। তাকে দেখে মনে হচ্ছে খুব সে ভদ্র নম্র। উস্কো খুস্কো ঝাঁকড়া চুল, ছোট ছোট করে ছাটা, কিন্তু তাও আঁচড়ানো। জামা কাপড় সস্তা দামের, কিন্তু দিব্যি পরিষ্কার পরিচ্ছন্ন। তার চুলগুলো কিরম ছিল? উস্কো খুস্কো ঝাঁকড়া, ছোট ছোট করে ছাটা, কিন্তু বেশ আঁচড়ানো, পরিপাটি করে। জামা কাপড় সস্তা, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মুখখানে হাসি খুশি, কথা মিষ্টি, চালচলন নম্র। মানে ছোটবেলার সেই রমেন কিন্তু আর নেই। রমেন যেরকম ছোটবেলায় গুন্ডামি করতো, সবাইকে মারতো, সেরকম কিন্তু নেই। সে কিন্তু একদম পরিবর্তন হয়ে গেছে। তার গুন্ডার মতো চেহারা নিয়ে সারাদিন সে ছোট করে ঘুরে বেড়াতো। যে বলছে যে গুন্ডার মতো সে চেহারা নিয়ে কি করতো, সে সারাদিন কিন্তু পাড়াময় ঘুরে বেড়াতো, খেলা আর মারামারি নিয়ে মেতে থাকতো। মানে পড়াশুনো তেমন করতো না, খালি খেলাধুলো করতো আর মারামারি করতো। এমনই সে চঞ্চল ছিল 1 বছর আগে। অকাজের পর অকাজ না করলে তার স্বস্তি ছিল না। সে কাজের কাজ কিচ্ছু করতো না, সে একটু চুপচাপ বসতে পারতো না। একটা কথা কোনোদিনও সে কারো শুনতো না, সে কারোর কথা কোনোদিনও শুনতো না। সে চাপল্য, শয়তানি আর অবাধ্যতা কোথায় উঠে গেছে। তার মধ্যে এত পরিবর্তন এসেছে। সে যে এত দুষ্টু ছিল, সেই দুষ্টুমি তার মধ্যে তো নেই। তার চলাফেরা, কথাবার্তায়, সবকিছুতে তার নম্র বিনয়ী ভাব এসে গেছে, ভদ্র ভাব এসেছে। এবং সেটা কিন্তু সূর্যপদর জন্য। সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায়, এই যে একটু দোষ। সে সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায়, হর্ষনাথ তাই দেখে। কিন্তু কোনো অপকর্মের খবর না পেয়ে এবং বাড়ি ফিরলে ছেলের দেহে বা কাপড় জামায় দুরন্তপনার চিহ্ন না দেখে হর্ষনাথ নিশ্চিন্ত হয়। ভাবে এতদিন পরে দেশে এসেছে, পুরনো বন্ধুদের সঙ্গে হয়তো আড্ডা দিচ্ছে স্বাদ মিটিয়ে, ওতে আর কি আসে যায়। হর্ষনাথ দেখে সে সারাদিনই বাইরে বাইরে ঘুরে বেড়ায়, কিন্তু তার কোনো অপকর্মের খবর পায় না। সে যে দুষ্টুমি করেছে, বাইরে কাউকে মারামারি করেছে কারোর সাথে, এরকম কোনো খবর সে পায় না। সুতরাং তার কোনো চিন্তার কারণ নেই। আর বাড়ি ফিরলে ছেলের দেহে বা কাপড় জামায় কোনো দুরন্তপনার চিহ্ন সে দেখতে পায় না। এই জন্য সে হর্ষনাথ নিশ্চিন্ত হয়। তখন মনে মনে সে ভাবে, অনেকদিন পরে সে দেশে এসেছে, মানে 1 বছর পরে দেশে এসেছে, হয়তো পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছে, তাদের সঙ্গে গল্প করছে, তাতে তো কোনো এসে যায় না। দিন 7 পরে কিন্তু তার মনে খটকা লাগে। যখন 7 দিন কেটে গেল, তখন হঠাৎ হর্ষনাথের মনে খটকা, মানে একটা সন্দেহ হলো। আড়ত থেকে ভাত খেতে বাড়ি ফিরে দেখে কি, শতিনেক দুর্ভিক্ষের কাঙালি মেয়ে, পুরুষ, ছেলে, বুড়ো বাড়ির পাশে ফাঁকা বটগাছ তলায় পাত পেতে ভাত খাচ্ছে। পরিবেশন করছে রমেন আর তারই বয়সী 25-30টি ছেলে। একদিন হর্ষনাথ তার আড়ত থেকে দুপুরবেলা ভাত খেতে আসে বাড়িতে। সে তখন বাড়ি ফিরছে, তখন দেখছে যে 300 মতন দুর্ভিক্ষের কাঙালি মেয়ে, পুরুষ। তখন তো সেই সময় 2য় বিশ্বযুদ্ধ, এবং সেই সময় দুর্ভিক্ষ আমরা দেখতে পাই যে প্রচুর জিনিসের দাম বেড়ে যাওয়ায় মানুষ তার খাবার জোগাড়টুকু পর্যন্ত করতে পারছিল না। এরপর চারিদিকে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তা দুর্ভিক্ষের যে কাঙালি মেয়ে পুরুষরা ছিল, ছেলে বুড়োরা ছিল, তার বাড়ির পাশে একটা ফাঁকা বটগাছ তলায় কি করছে তারা?
তারা পাত পেতে ভাত খাচ্ছে। আর কে পরিবেশন করছে? রমেন। আর তার সঙ্গে কারা সহযোগিতা করছে? তার বয়সী 25-30টি ছেলে। দেখে মুখ হা হয়ে যায় হর্ষনাথের। হর্ষনাথ হা করে অবাক হয়ে যায়। বাড়ির ভিতরে ধপাস করে বসে পড়ে ছেলেকে সে ডেকে পাঠায়। এসব কি হচ্ছে? রমেন তখন উৎসাহে ফুটছে। ওদের খাওয়াচ্ছি বাবা, কত হিসেব করে খাওয়াতে হচ্ছে জানো? কতদিন ধরে খায় না, বেশি খেলেই মরবে। তা কি বোঝে বেটারা? সবাই চেঁচাচ্ছে, আরো দাও আরো দাও, সামলানো দায়। তখন তো হর্ষনাথের মাথায় হাত পড়ে গেল যে এত লোককে রমেন খাওয়াচ্ছে, এসব কি হচ্ছে? তাই জন্য রমেনকে সে ডেকে পাঠালো। কিন্তু রমেন কিন্তু তখন উৎসাহে ফুটছে, কারণ সে একটা বড় কাজ করেছে। কি কাজ? সে দুর্ভিক্ষের মানুষদের মুখে অন্ন তুলে দিয়েছে। এসে কি বলল? বাবাকে বলল যে আমি ওদের খাওয়াচ্ছি, এরকম ওরা অনেকদিন খেতে পায়নি, না খেয়ে রয়েছে। তুমি জানো কতদিন খেতে পায়নি? আর এতদিন না খেয়ে তারা কি করছে? আরো বেশি খেতে চাইছে, কিন্তু বেশি খেলে তারা মরে যাবে, কারণ শরীর খারাপ করবে এত বেশি খেলে। কিন্তু কেউ সে কথা শুনছে না, সবাই চেঁচাচ্ছে, সবাই বলছে আরো খাবো দাও আরো খাবো দাও, তাহলে পেট ভরে খেতে চাইছে। তখন হর্ষনাথ জিজ্ঞেস করছে, চাল ডাল সব পেলি কোথায়? মা দিয়েছে। রমেনের মা ভয়ে ভয়ে বললেন, আহা আবদার ধরেছে, খাওয়াক না, সবাই আশীর্বাদ করছে, ভালো হবে। তখন হর্ষনাথের মনে তো সন্দেহই জাগলো। বলল, চাল ডাল এসব এলো কোত্থেকে? তখন হর্ষনাথের ছেলে বলল, মানে রমেন বলল যে মা দিয়েছে। রমেনের মা কিন্তু ভয় পেয়ে বলল যে রমেন আবদার করেছে, থাক না, খাওয়াচ্ছে, খাওয়া, সবাই তো আশীর্বাদ করছে না, খেয়ে তো ওরা প্রাণে বাঁচছে, ভালো হওয়াচ্ছি। হর্ষনাথ প্রচন্ড রেগে গেল। আমারই আড়ত থেকে নিয়ে সমস্ত চাল ডাল নিয়ে ও অন্যদের খাওয়াচ্ছে। বাড়ির ভাড়ারটাই প্রায় ছোটখাটো একটি গুদাম ঘর। আগে হর্ষনাথ রমেনের মার কাছ থেকে ভাড়ারের চাবি সংগ্রহ করলো। হর্ষনাথ রেগে গিয়ে কি করলো? রমেনের মায়ের কাছ থেকে যে ভাড়ারের চাবি ছিল, সেই ভাড়ারের চাবি সে নিয়ে নিল। তারপর বটতলার খাওয়া শেষ হলে সকলকে হাঁকিয়ে দিল। যেই সবার খাওয়া শেষ হয়ে গেল, সে সবাইকে দূর দূর করে দাঁড়িয়ে দিল। আধার নেমে এলো রমেনের মুখে। রমেনের মুখে তখন আধার নেমে এলো, মানে রমেনের মুখ কালো হয়ে গেল দুঃখে কষ্টে। সে বললে, আমি ওদের 7 দিন রোজ খাওয়ার কথা বলেছি বাবা, তারপর ওরা গায়ে ফিরে যাবে। রমেন ওদেরকে নিয়ে এসেছে এবং তাদেরকে কথা দিয়েছে যে 7 দিন তাদের খাওয়াবে, কিন্তু সেই 7 দিন খাওয়াতে পারলো না। হর্ষনাথ ওদেরকে তাড়িয়ে দিল। চুপ কর বেয়াদব কথাকার, 7 দিন ধরে খাওয়াবে, আমাকে ফতুর করার মতলব? হর্ষনাথ তো প্রচন্ড রেগে গেছে, কেননা যে চাল ডাল সে মজুত করে রেখেছিল তার আড়তে, সেগুলো সে ডবল দাম, হয়তো সে অনেক বেশি দামে সে বিক্রি করবে বলে, সেগুলো সে করতে না পেরে কি করছে? এইসব দুর্ভিক্ষের মানুষদের কি করছে? দুর্ভিক্ষ পীড়িত মানুষদের বিনে পয়সায় খাওয়াচ্ছে তার ছেলে। এতে তার কত লোকসান হচ্ছে সে কথাটা কিন্তু রমেন বুঝতে পারছে না, কিন্তু হর্ষনাথ নিজে বুঝতে পারছে। তাই সে প্রচন্ড রেগে গেল। বেয়াদব কোথাকার বলে তাকে বকাবকি করলো। বেয়াদব কথাটা অর্থ হচ্ছে অভদ্র। চুপ কর বেয়াদব কোথাকার, 7 দিন ধরে খাওয়াবে, আমাকে ফতুর করার মতলব? তুমি 7 দিন ধরে ওদেরকে খাওয়াবে, তার মানে কত চাল ডাল লাগবে? আমাকে ফতুর করার মতলব? ফতুর মানে নিঃস্ব। তো তুই কি আমাকে নিঃস্ব করে দিবি? দিন যায়, প্রতিদিন চারদিকে ক্ষুধিতের কান্না হুহু করে বেড়ে যেতে থাকে। রমেন আর হাসে না। রমেনের যে উৎসাহ ছিল, যে হাসি মুখ ছিল, সে হাসি মিলিয়ে গেল। খেতে বসে ভাত ছড়িয়ে উঠে যায়। আর তো খাওয়ার অভাব নেই, সে বড়লোকের ছেলে। দুধ পড়ে থাকে, দুধের বাটিতে সন্দেশ পিঁপড়ে খায়। সে দুর্ভিক্ষ পীড়িত মানুষদের খাওয়াতে পারছে না, তাই জন্য তার মনে সব সময় একটা কষ্ট রয়েছে। সেজন্য সে নিজেও খেতে পারছে না। কিরকম করছে সে খেতে বসে ভাত ছড়িয়ে উঠে যাচ্ছে, আর দুধের বাটিতে পড়ে থাকছে, আর সন্দেশ পিঁপড়ে খেয়ে যাচ্ছে। হর্ষনাথ রাগ করে বলে, কি জ্বালা বাবু, কেন, হয়েছে কি? সবাই না খেয়ে মরে যাবে, তুমি কিছু করবে না বাবা? বলছে, কি হয়েছে তোর, কেন এরকম করছিস?
তখন রমেন বলে, সবাই তো না খেয়ে মরে যাবে বাবা, তুমি কিছু একটা করো, তোমার তো প্রচুর চাল ডাল রয়েছে, প্রচুর জিনিস রয়েছে গুদামে, তুমি ওদেরকে সাহায্য করো। তখন হর্ষনাথ বলছে, দিলাম যে 20 মণ চাল রিলিফ। বলছে 20 মণ চাল সে দিয়েছিল। 20 মণ? তোমার আড়তে হাজার হাজার মণ চাল রয়েছে। সবাই ছিছি করবে বাবা, সবাই আমায় ঘেন্না করছে তোমার ছেলে বলে। কেন ঘেন্না করছে? বলছে যে সে আড়তদার, হর্ষনাথ আড়তদার হয়ে এই দুর্ভিক্ষের সময় না খেতে পাওয়া মানুষগুলোকে কোন রকম সাহায্য করছে না, আর তারই ছেলে রমেন। চুপ কর বেয়াদব কোথাকার। হর্ষনাথ কিন্তু প্রচন্ড রেগে গেল। দুদিন রমেনকে খুঁজে পাওয়া যায় না। রমেনের মা কেঁদে কেটে অস্থির হয়। মনে মনে যথেষ্ট শঙ্কিত হলেও হর্ষনাথ বাইরে মুখ গম্ভীর করে থাকে। এরপর দুদিনকে রমেনকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল। রমেনের মা খুব কান্নাকাটি করতে লাগলো। মনে মনে হর্ষনাথও একটু ভয় পাচ্ছিল, কিন্তু সে বাইরে প্রকাশ করতে দিল না। রাগে ভয়ে দুশ্চিন্তায় তার মেজাজটা বিগড়ে যায়। ভাবে রমেন ফিরলে মেরে তাকে আস্ত রাখবে না, প্রচন্ড মারবে তাকে। দুদিন পরে রমেন ফিরলে তার চোখের চাউনি দেখে দুটো ধমক দিতেও কিন্তু তার সাহস হয় না। কিন্তু যখন রমেন বাড়ি ফিরল, তার চোখের দৃষ্টি অন্যরকম হয়ে গেছে। দেখে হর্ষনাথ কিন্তু সাহস পেল না তাকে কিছু বলার। কেমন এক খাপ ছাড়া অদ্ভুত দৃষ্টিতে রমেন আজকাল তার দিকে তাকাতে আরম্ভ করেছিল। দেখে তার কেমন ভয় ভয় করে। কোথায় গিয়েছিলি না বলে হর্ষনাথ জিজ্ঞেস করলো রমেনকে। অনাথবাবুর সঙ্গে সাতগাঁয়ে। রমেন উত্তর দিল যে অনাথবাবুর সঙ্গে সে সাতগাঁয়ে গেছিল। অনাথবাবুর সঙ্গে? তার পরম শত্রু অনাথবাবু। এই সেদিন যার জন্য প্রায় 1000 মণ চাল গুদামে তোলার বদলে বাধা দামে বিক্রি করে দিতে হয়েছে তাকে। শুনে তো হর্ষনাথ আবার রেগে গেল যে অনাথবাবু তার পরম শত্রু। কেন শত্রু? না, তার 1000 মণ চাল গুদামে সে তুলবে ভেবেছিল, মজুত করবে ভেবেছিল, সেখানে সে যা দাম সেই দামে সেগুলো বিক্রি করতে বাধ্য হয়েছে এই অনাথবাবুর জন্য। রমেন আবেদন আর আবদারের সুরে বলে, কি অবস্থা হয়েছে তুমি ভাবতে পারবে না বাবা। তুমি এক কাজ করো বাবা, যে দামে কিনেছিলে 1 টাকা লাভ রেখে চাল বেচে দাও, তোমার তো লোকসান হবে না, কত লোক বাঁচবে ভাবো দেখি। তখন বাবাকে অনুরোধ করতে থাকে যে তুমি যে দামে কিনেছিলে সেই দামেরই নয়, সেই দামের থেকে 1 টাকা তুমি বেশি লাভ রেখে চালগুলো বেচে দাও, তোমার তো কিছু লোকসান হবে না, 1 টাকা করে তোমার আরো লাভ থাকবে। কিন্তু তার জন্য তো প্রচুর লোক বেঁচে যাবে, তাই না? না খেতে পেয়ে তারা আর মরে যাবে না। লোকসান হবে না? না, 40 টাকার জায়গায় 14 টাকায় বেচলে লোকসান হবে না? কি হিসাব তুই শিখেছিস? হর্ষনাথ বলছে, অবাক হয়ে যাচ্ছে যে ছেলে কি সব কথা বলছে, যে 1 টাকা লাভ রেখে সে এই চাল বের করে দেবে, যেখানে নাকি 40 টাকার জায়গায় 14 টাকায় বেচলে লোকসান হবে না। সে 14 টাকার চাল 40 টাকায় বেচতে চাইছে, কিন্তু তাতে হর্ষনাথ রাজি হয়। তখন রমেন বলে, তাহলে তোমার সব চাল আমি বিলিয়ে দেব বাবা, আগে থেকে বলে রাখলাম, তোমায় আমি মানুষ খুন করতে দেব না। এই তোমায় আমি মানুষ খুন করতে দেব না, এটা আন্ডারলাইন হবে। তখন রমেন কি বলে, রমেনেরও জেদ চেপে যায়। সে বলল যে তাহলে আমি কি করব, তুমি যদি তাই না করো আমার কথা মতো, তাহলে আমি তোমার সব চাল বিলিয়ে দেব। আর তোমাকে সে কথাটা কিন্তু আগে থেকে আমি বলে রাখছি, তোমাকে এভাবে মানুষ খুন করতে দেব না। মানুষ খুন শুধুমাত্র হাতে খুন করা যায় না, অন্যভাবে পরোক্ষভাবে খুন হচ্ছে এটা, কারণ না খেতে পেয়ে মানুষগুলো মরে যাচ্ছে। আর তার জন্য দায়ী কারা? এই হর্ষনাথের মতো আড়তদার। ছোট মুখে বড় কথা বলিসনি, থাবড়া খাবি। হর্ষনাথ খুব রাগ হয়ে গেল, বললো এক্ষুনি কিন্তু আমি মারবো তোকে, এইভাবে কথা বলছিস, ছোট হয়ে এরকম ভাবে কথা বলছিস আমার সাথে। বলে রাখলাম দেখো, কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ রমেন, সে কিছু একটা করবেই। ছেলে মানুষের হালকা কথা কে তা মনে রাখে। হর্ষনাথ ভাবলো ও হয়তো আবেগে বসে কথাগুলো বলেছে, কিছুই করবে না, কি আর করতে পারবে। আড়তে তার কত লোকজন, গুদাম তালা বন্ধ, চাইলেই কি আর তার চাল বিলিয়ে দিতে পারবে রমেন? 50 জন বন্ধু অনাথবাবুকে সঙ্গে নিয়ে এলেও নয়। পাহারা দেবার অনেক লোক রয়েছে হর্ষনাথের, সুতরাং রমেনের দ্বারা সহজ হবে না চাল বিলিয়ে দেওয়া। সেজন্য হর্ষনাথের ভাবনা হলো, ছেলের পাগলামি দেখে মনটা শুধু খারাপ হয়ে গেল। কি কুক্ষণে ছেলেকে মানুষ হতে পাঠিয়েছিল সূর্যপদর কাছে। এর চেয়ে ছেলেটা শয়তান গুন্ডা থাকাও ভালো ছিল, বয়স বাড়লে আপনি শুধরে যেত।
তখন কিন্তু হর্ষনাথ মনে মনে আফসোস করছে যে কি দরকার ছিল সূর্যপদর কাছে দেওয়ার, না দিলেই আমার ভালো হতো, কারণ এইভাবে মানুষ হোক আমি চাই। তাই প্রথমেই আমি বলেছিলাম যে সূর্যপদ বলেছিল যে মানুষ করে দেবে তাকে, কিন্তু হর্ষনাথ চেয়েছিল অন্যভাবে মানুষ হতে, হর্ষনাথের মতন করে মানুষ হতে, মানে যাতে সে নিজের স্বার্থ সিদ্ধি করতে পারে এবং ব্যবসায়িক দিকে তার মন যায়, এইভাবে মানুষ হতে চেয়েছিল। কিন্তু সূর্যপদ যেরকম মানুষ, সৎ মানুষ, পরোপকারী মানুষ, সেরকম ভাবেই তৈরি হয়েছে রমেন। তাই সেটা কিন্তু হর্ষনাথের মনের মতো নয়। তাই সে ভাবছে যে শয়তান গুন্ডা থাকলে হয়তো ভালো হতো, এর চেয়ে অনেক ভালো ছিল, তার এতটা ক্ষতি হতো না, বয়স বাড়তে বাড়লে ঠিক নিজেই সংশোধন হয়ে যেত। দিন কত পরে হর্ষনাথ ব্যবসার কাজে 3 দিনের জন্য বাইরে গেল। ব্যবসার কাজের জন্য হর্ষনাথের 3 দিনের জন্য বাইরে যেতে হলো। আড়তে বলে গেল রমেন এসে গোলমাল করলে যেন ভালোভাবে শাসন করে দেওয়া হয়, আর অনাথ এসে হাঙ্গামা করলে যেন সোজা পুলিশ থেকে ধরিয়ে দেওয়া হয়, সেসব ব্যবস্থা করে গেল। একবার থানাটাও ঘুরে গেল, অনাথ কিভাবে তার ছেলের মাথা বিগড়ে দেওয়ার চেষ্টা করছে জানিয়ে দেওয়ার জন্য। সে বলে গেল থানায় যে অনাথ কিন্তু তার ছেলেকে অন্য পথে চালিত করছে এবং তার মাথাটা কিন্তু সেই বিগড়ে দিয়েছে। পরদিন সকালে আড়তে ও আড়তের সামনে হই হই কাণ্ড শুরু হয়ে গেল। নিতাই চরণ আড়তের প্রধান কর্মচারী। আড়তের প্রধান কর্মচারী কে ছিলেন? নিতাই চরণ। নামগুলো একটু আমাদের মনে রাখতে হবে। বাবু নেই বলে আড়ত খুঁড়ে লোক পাঠিয়ে নিজে একটু বেলা করে হেলতে দুলতে এসে দেখে কি প্রায় 100-5 লোক জমা হয়েছে আড়তের সামনে। সে কি করলো? নিতাই চরণ কি করলো? সে আড়তের প্রধান কর্মচারী, কিন্তু যেহেতু বাবু নেই, মানে হর্ষনাথ নেই, সেজন্য সে ভাবলো যে একটু বেলা করেই আড়তটা খুলবে। এজন্য সে একটু বেলা করে এসেছে। এসে দেখলো যে 100-5 লোক, প্রায় 500 লোক আড়তের সামনে জমা হয়েছে। তাড়াতাড়ি ভেতরে ঢুকলো নিতাই চরণ। দেখে তো চক্ষু স্থির হয়ে গেল, সে অবাক হয়ে গেল। আড়তের যে কোণে 1000 টিন তেল ছিল পরশু পর্যন্ত, সেখানে মেঝেতে তেল আর ময়লার পুরো পাকের ওপরের আড়তের সবাই বসে আছে। যেখানে আড়তের একটা কোণে 1000 টিন তেল ছিল রাখা থাকতো, সেখানে কি করেছে, মেঝেতে তেল আর ময়লার যে পুরো পাক রয়েছে তার উপরে, আড়তের ওপরই সবাই বসে আছে। তফাতে কিছুটা দূরে হর্ষনাথের দুনলা বন্দুক হাতে দাঁড়িয়ে রমেন। রমেন কি করছে? যে তার দুনলা বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রমেনের সমবয়সী ছেলেতে আড়ত বোঝাই। রমেনের মতনই রমেনের বয়সী সব ছেলে কিন্তু আড়তের মধ্যে রয়েছে। আসুন নিতাই কাকা, গুদামের চাবিটা দিন তো। তখন রমেন বলল নিতাই চরণকে যে আসুন, আমি গুদামের চাবিটা দিন। চাবি কোথায় পাবো? চাবি তোমার বাবার কাছে। তাহলে ওখানে গিয়ে বসুন, দরজা ভাঙতে হবে। চাবি যখন সে দেবে না, তখন রমেন কি বলল যে তাহলে ওখানে গিয়ে বসুন, আমি দরজা ভাঙছি। রমেনের এক বন্ধু তার হাত ধরে নিয়ে গিয়ে তেল গাদায় ধপ করে বসিয়ে দিল। রমেনের এক বন্ধু তখন নিতাই চরণকে নিয়ে গিয়ে ওই তেলের গাদার উপরে বসিয়ে দিল। রমেন বলে, এই বন্দুক নিয়ে একজনের ঠ্যাং খোরাকি করে দিয়েছিলাম, মনে আছে তো? মানে সে ছোটবেলার কথা সে বলেছে। কেউ কোনো ফন্দি ফিকি চালাকি করবার চেষ্টা করবেন না, সত্যি সত্যি গুলি করবো। কি সবাই জানে যে রমেন ছোটবেলায় কেমন ছিল, ম্যাজিস্ট্রেটের ছেলের কে মেরে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে দিয়েছে, সুতরাং সবাই তাকে ভয় পায়। তো এইবারও সে সেই ভয়টাই দেখালো যে কেউ কিন্তু কোনো রকম কোনো মতলব কিছু করার চেষ্টা করো না, কারণ আমি যে একবার এই বন্দুক দিয়ে একজনের ঠ্যাং খোড়া করে দিয়েছিলাম সেটা নিশ্চয়ই সবার মনে আছে, এবারও আমি তাই করতে পারি। সেখানে দাঁড়িয়ে থেকে রমেন ওদের পাহারা দেয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং তাদেরকে পাহারা দিয়ে রেখেছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। 150 ছেলে গুদাম থেকে চাল বার করে বিতরণ করে। এবার গুদাম থেকে 150 ছেলে কি করলো, চাল বার করে বিতরণ করতে শুরু করলো। কাছে ও দূরের অনেকগুলি গা থেকে হাজার হাজার লোক আসে চালের জন্য। রমেন গায়ে গায়ে ঢেঁড়া পিটিয়ে দিয়েছিল। রমেন কি করেছিল, ঢোল বাজিয়ে সবাইকে জানিয়ে দিয়েছিল যে চাল বিতরণ করা হবে। এই জন্য অনেকগুলো গা থেকে, গ্রাম থেকে হাজার হাজার লোক চালের জন্য এসেছিল। পুলিশ 2-4 জন আসে, কিন্তু ঢুকবার চেষ্টা করে না। পুলিশরা এসেছিল কিন্তু তারা ঢোকেনি, বরং ভিড় আর হাঙ্গামা নিয়ন্ত্রণে কিছু কিছু সাহায্যই করে। সবাই লোকজন এসেছে চাল নেওয়ার জন্য,
এই জন্য যাতে কোনো রকম হাঙ্গামা না হয় সেটাকে নিয়ন্ত্রণ করেছে পুলিশরা। ভোরে রমেন নিজে গিয়ে থানায় খবর দিয়ে এসেছিল তার বাবা চাল বিতরণ করবে। রমেন কি করেছিল, রমেন কিন্তু ভোরবেলায় গিয়ে থানায় একটা খবর দিয়ে এসেছিল যে তার বাবা আজকে সবাইকে চাল বিলিয়ে দেবে। এই মর্মে বড় বড় কয়েকটা ইস্তাহারও আড়তের বাইরে টাঙিয়ে রেখেছিল। ইস্তাহার কি? বিজ্ঞাপন। এই কথা জানিয়ে সে তো ঢেড়া পিটিয়েছিল, মানে ঢোল বাজিয়ে সবাইকে জানিয়েছিল, তার সঙ্গে সঙ্গে কিন্তু সে জায়গায় জায়গায় আড়তের বাইরে টাঙিয়ে দিয়েছিল, বিজ্ঞাপন টাঙিয়ে দিয়েছিল যে তার বাবা আর চাল বিতরণ। সন্ধ্যার সময় চাল শেষ হলো। খবর পেয়ে পরদিনই হর্ষনাথ ফিরে এলো। এই খবর তার কাছে চলে গেল, কেউ না কেউ খবর তাকে পৌঁছে দিয়েছিল এবং হর্ষনাথও ফিরে এলো এই খবর পেয়ে। ছেলেকে সামনে রেখে ঘুম খেয়ে রইল। তার তো বলার কিছুই নেই, সমস্তই সে বেরিয়ে গিয়েছে। এই জন্য সে ঘুম মেরে রইল। তার কান্না পাচ্ছে, হর্ষনাথের কান্না পাচ্ছে, কারণ তার যা মুনাফা লাভ হতো সে কিছুই হলো না। রমেন তার সঙ্গে সহযোগিতা করলো না। তাই অসহযোগী গল্পটা কিন্তু একদম নামকরণের দিক থেকে সার্থক। গল্পটা এখানেই শেষ। একদম সহজ একটা গল্প, মনে রাখা খুব সহজ এবং টেক্সটটা ভালো করে পড়লে এর প্রশ্ন উত্তর লেখাও খুব সহজ। আশা করি তোমরা গল্পটা পুরো বুঝেছো। এবার টেক্সটটা তোমরা একটু ভালো করে পড়বে। প্রশ্ন উত্তর নিয়ে আমি আবার আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ করছি।